জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অমর একুশে বইমেলা শুরু 25 ফেব্রুয়ারি। স্টল ভাড়া পুরোপুরি মওকুফ, স্বাগত জানিয়েছেন প্রকাশকরা। শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ জাহাজ ও বাহিনী মোতায়েন করছে দেশটি। এবং ভারত থেকে সরে যেতে পারে পরের চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তসলিমা তিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি হাজারো শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, জনগণের ভোটে গঠিত নতুন সরকার একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করেছে। দলীয় প্রভাব নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলে বসবাসকারী সকল নাগরিকের জন্য এই দেশ সমানভাবে নিরাপদ হবে। একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ের দুর্নীতি ও দুঃশাসনে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করাই সরকারের প্রধান অগ্রাধিকার। জুয়া ও মাদক বিস্তারকে আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে তিনি জানান, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তিনি সপ্তাহখানেক আগে ক্ষমতায় থাকাকালীন এই পদক্ষেপ নেন। প্রধান উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও উপদেষ্টাদের মধ্যে প্রায় 20 জন ইতিমধ্যে লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে এখনো কয়েকজন হস্তান্তর করেননি, যার মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, সাধারণত কূটনৈতিক পাসপোর্ট সরকারের মেয়াদ ধরে 6 মাস পর্যন্ত দেয়া হয়। যারা এখনো হস্তান্তর করেননি তাদের একসময় বাধ্য হয়ে পাসপোর্ট ছাড়তে হবে। লাল পাসপোর্ট হস্তান্তরকারীদের মধ্যে আছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ অন্যান্য উপদেষ্টারা। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার 2024 সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করে এবং 12 ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করেছে। নতুন সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 25 মন্ত্রী ও 24 প্রতিমন্ত্রীর সঙ্গে। 2 দশক পর আবারও দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরেছেন অভিজ্ঞ রাজনীতিক আনম এহসানুল হক মিলন। একসময় নকলমুক্ত পরীক্ষার কঠোর উদ্যোগের জন্য আলোচিত এই নেতা এবার পূর্ণ শিক্ষামন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন। তার এই প্রত্যাবর্তনকে শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই চাঁদপুরের কচুয়ায় দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাসের চিত্র। দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর এই দায়িত্ব তার জন্য যেমন বড় অর্জন, তেমনি শিক্ষা খাতের জন্য নতুন প্রত্যাশার সূচনা। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে।
2 দশক পর আবারও শিক্ষা ব্যবস্থার হাল ধরলেন চাঁদপুর 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আনম এহসানুল হক মিলন। 2001 থেকে 2006 মেয়াদে জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে আলোচিত দায়িত্ব পালনের পর এবার তিনি পূর্ণ মন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে। মঙ্গলবার বিকেলে মিলনের শপথ নেয়ার খবর কচুয়ায় পৌঁছাতেই শুরু হয় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় পাবলিক পরীক্ষায় নকল বিরোধী কঠোর অবস্থানের কারণে জাতীয়ভাবে পরিচিতি পান এহসানুল হক মিলন। দীর্ঘ রাজনৈতিক অধ্যাবসায় ও বিতর্কিত সময় অতিক্রমের পর প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া তার রাজনৈতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 1,33,162 ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন। বিগত সরকারের আমলে একাধিক মামলার মুখোমুখি হয়ে দীর্ঘ সময় এলাকায় অনুপস্থিত থাকার পর তার প্রত্যাবর্তনকে স্থানীয়রা মজলুমের বিজয় বলছেন। শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বেকার শিক্ষিতদের কর্মসংস্থান এবং এলাকায় মাদক চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপ, এমন প্রত্যাশাই এখন কচুয়াবাসীর কণ্ঠে। প্রবীণ এই নেতার প্রত্যাবর্তনে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন অনেকেই। তুষার ইসলাম, জাগো নিউজ। Treat chocolate. Treat moment. Sweet moment. অমর একুশে বইমেলা 2026 শুরু হতে যাচ্ছে আগামী 25 ফেব্রুয়ারি। বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী হলে বুধবার সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খোয়ম, সচিব মোহাম্মদ মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সভায় আসন্ন বইমেলার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। প্রকাশকদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় বইমেলা 25 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ 2026 পর্যন্ত চলবে এবং অংশগ্রহণকারী সকল প্রকাশনার স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ থাকবে। এছাড়া যারা এখনো স্টল বরাদ্দ পাননি তারা আগামীকাল 19 ফেব্রুয়ারি বিকেল 3টার মধ্যে আবেদন করবেন। সেই অনুযায়ী একই দিন সন্ধ্যা 6টায় তাদের স্টল বরাদ্দ দেওয়া হবে। প্রকাশকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে বইমেলায় আরো বেশি প্রকাশক ও পাঠক অংশগ্রহণের আশা করা হচ্ছে, যা দেশের সাহিত্য সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে। একসময় চাঁপাইনবাবগঞ্জ ছিল বিএনপির শক্ত ঘাঁটি। টানা কয়েকটি নির্বাচনে জেলার একাধিক আসনে জয় পেয়েছিল দলটি, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। জেলার 3টি আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছে জামায়াত ইসলামী। বিএনপির এই ভরাডুবির পেছনে উঠে এসেছে প্রার্থীদের অহংকার, অভ্যন্তরীণ কোন্দল এবং সাংগঠনিক দুর্বলতার অভিযোগ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ জেলা দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে দলটির শক্ত অবস্থান ছিল স্পষ্ট। কিন্তু এবারের নির্বাচনে জেলার 3টি আসনেই বড় ব্যবধানে পরাজিত হয়েছে বিএনপি। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় নেতাদের অভিযোগ, মনোনয়ন পাওয়া প্রার্থীরা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করেননি এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেননি। এতে সাংগঠনিক দুর্বলতা আরও প্রকট হয়ে ওঠে। আমরা চাইলাম যে একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং চাঁপাইনবাবগঞ্জের জেলাতে যে 3টা সিট আছে 3টা সিটকে আমরা পাস করাবো। কিন্তু আমাদের মধ্যে এই ক্যান্ডিডেট গুলা জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি কাউকে ওই সাথে না নিয়ে তারা গাম্ভীর্য দেখিয়ে, তারা অহংকার দেখিয়ে এদেরকে বাদ দিয়েই তারা ভোট করা শুরু করলো। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জ 1, 2 ও 3টি আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত ইসলামী প্রার্থীরা। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে ব্যবধান ছিল সবচেয়ে বেশি। স্থানীয়দের মতে প্রার্থীদের অহংকার, অভ্যন্তরীণ কোন্দল এবং তৃণমূলের সঙ্গে দূরত্বই এই পরাজয়ের অন্যতম কারণ। যারা আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিল তাদেরকে আশেপাশে বসিয়ে নিয়ে তারা ভোট শুরু করলো। এখানে যেমন বিএনপির নেতাকর্মীরা
অনেক কষ্ট পেয়েছে যে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, আজকে আমি ভোটে থাকতে পারছি না, আমি আজকে নেতার পাশে যেতে পারতেছি না, নেতার পাশে বসতে পারছি না। অথচ যে আওয়ামী লীগ আমাদেরকে 17 বছর জ্বালিয়েছে, পুড়িয়েছে, আমরা যাদের জন্য ঘর ছাড়া হয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, গুমের শিকার হয়েছি, খুনের শিকার হয়েছি, তারাই আজকে ওই এমপি ক্যান্ডিডেটের পাশে বসে আজকে নির্বাচন করছে, ধানের শীষের ভোট চাইছে। এটা তো মেনে নেওয়া যায় না। এটা একটা ক্ষোভ ছিল। আর একটা জিনিস ছিল যে ঐক্যবদ্ধ না করতে পারা। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, সংগঠনকে পুনর্গঠন এবং তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় করতে না পারলে ভবিষ্যতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে এই পরাজয় দলটির জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাব্য সময়সূচি নিয়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চাইলে শনিবার থেকে হামলার জন্য প্রস্তুত থাকবে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। হোয়াইট হাউস এখনো উত্তেজনা বৃদ্ধি এবং সংযমের রাজনৈতিক ও সামরিক প্রভাব বিবেচনা করছে। চলতি বছরের মার্চের মধ্যে সমস্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে মোতায়েন হবে। ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে কিছু সামরিক কর্মীকে সাময়িকভাবে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সরানো হবে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, হামলার পক্ষে অনেক কারণ থাকলেও কূটনীতি এখনো প্রধান পছন্দ। ট্রাম্প ইতোমধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ কয়েকটি যুদ্ধজাহাজ ইরানের কাছে মোতায়েন করেছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ বিষয়ে সতর্ক করেছেন। ইতোমধ্যে জেনেভায় মধ্যস্থতাপূর্ণ বৈঠক হয়েছে, কিছু অগ্রগতি হলেও সমাধান হয়নি। গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলিতভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারত থেকে বড় দুটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার চিন্তা করছে আইসিসি। 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের পরিবর্তে আয়োজিত হতে পারে। সংবাদ মাধ্যম দ্য এজ জানিয়েছে, আইসিসি মনে করছে ভারত পাকিস্তানের সম্পর্ক ক্রমশ খারাপ হওয়ার কারণে টুর্নামেন্ট আয়োজন জটিল হয়ে উঠছে। বহুদেশীয় চুক্তি অনুযায়ী দু দেশ একে অপরের দেশে খেলবে না। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করায় এই ব্যবস্থা প্রবর্তিত হয়। দুদেশের অতিরিক্ত যাতায়াত ও হোটেল ব্যবস্থার কারণে খরচও বেড়েছে। এর উদাহরণ হিসেবে দেখা গেছে, টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতকে শ্রীলঙ্কায় যেতে হয়েছিল। এশিয়া কাপেও একই ব্যবস্থায় ভারতের বিপক্ষে পাকিস্তানকে নিরপেক্ষ দেশে খেলতে হয়েছে। আইসিসি চায় এই জটিলতা এড়াতে, তাই ভারতে আয়োজন কমানো বা সরিয়ে নেওয়ার কথা ভাবছে। তবে ভারত থেকে খেলা হলে আইসিসির কোষাগারে বড় অর্থও যাবে। এর ফলে অনেকের ধারণা, আইসিসি চাইলেও সব প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নাও পাবে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অমর একুশে বইমেলা শুরু 25 ফেব্রুয়ারি। স্টল ভাড়া পুরোপুরি মওকুফ, স্বাগত জানিয়েছেন প্রকাশকরা। শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ ও বাহিনী মোতায়েন করছে দেশটি। এবং ভারত থেকে সরে যেতে পারে পরের চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।